বর্ষার বিয়ে ১৫ দিন হয়ে গেল আর সে হানিমুন থেকে এসেই গ্রামের বাড়িতে যাওয়ার জন্য প্যাকিং করছিল। বর্ষা, তুমি রাগ করোনি তো যে আমি তোমাকে একাই গ্রামে মা বাবার কাছে পাঠাচ্ছি? কি করি বলো তো, কারখানার মালিক ছুটিই দিতে চায় না। ভেবেছিলাম ছুটি পেলে আমিও তোমার সাথে যাব। তবে আমি মালিককে বলেছি যে ২ সপ্তাহ পর কিন্তু আমার ১০ দিনের ছুটি চাই, কারণ গ্রামে আমার বোনের বিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, আগে তো কাজ। আর আমি কি অচেনা কোনো জায়গায় যাচ্ছি? আমি তো নিজের শ্বশুর বাড়িতে যাচ্ছি। আর আমি ওখানে থাকলে মায়ের তো অনেক সাপোর্টও হবে। আর সুনয়নার তো ১ মাসের মধ্যেই বিয়ে, আমার একদম খারাপ লাগবে না। নকুল বর্ষাকে বাসে বসিয়ে দেয় আর শহর থেকে গ্রামের দূরত্ব প্রায় ৭ ঘন্টার। বর্ষা গ্রামে পৌঁছালে সবাই তাকে বরণ করে নেয়। বর্ষার শাশুড়ি আর ননদ খুব ভালো স্বভাবের ছিলেন। ওরা বর্ষাকে বুঝতেই দিল না যে বর্ষা কোনো নতুন জায়গায় এসেছে। বর্ষা বৌমা, গ্রামের কিছু মহিলা তোমাকে দেখতে আসবে, তাই তুমি তাড়াতাড়ি একটু সেজে নিয়ে বাইরে বেরিয়ে এসো। ওদের খুব ইচ্ছে আমার বৌমাকে দেখার। সুনয়না, তোর বৌদিকে জলখাবারটা দিয়ে দে। বর্ষা বৌদি, আমি তোমার জন্য পুরি, আলুর তরকারি আর ক্ষীর বানিয়েছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। সুনয়না জোর করে বর্ষাকে ভারী খাবার খাইয়ে দেয়। অতিথিরাও বারবার আসছিল, তাই বর্ষাকে সবার সাথে কিছু না কিছু খাবার খেতে হচ্ছিল। পরের দিন বর্ষার শরীরে একটু খারাপ হলে ওর পেটে ব্যথা শুরু হয়। এই কমলাদি, বৌমার না নজর লেগেছে, ওর একটু নজরটা নামিয়ে দাও তো। ঠিকই বললে গো, আমি নজর নামিয়ে দিয়েছি, বৌমাটার আমার নজরই লেগেছে। দেখো তো মুখটা কেমন শুকিয়ে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে বৌমা। হ্যাঁ মা, পেটটা মোচড় দিচ্ছে আর মাঝে মধ্যেই ব্যথা করছে। মা বাবা, আমার মনে হচ্ছে বর্ষা বৌদির এই গ্রামের জল আর খাবারের জন্যই অসুবিধা হয়েছে। কি বৌদি, তাই তো? হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে এখানের জল বোধহয় আমার স্যুট করছে না। এরকম তো আগে হতো না। কমলা, তুমি একটা কাজ করো, বৌমাকে ডাক্তার বিনোদের কাছে নিয়ে যাও, একটা না একটা ওষুধ উনি দিয়েই দেবেন। হ্যাঁ, এটাই ঠিক থাকবে। চলো বৌমা, তোমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই। খুব ভালো ওষুধ দেন ডাক্তারবাবু, একটা ডোজ খেলেই সেরে যাবে। মা, বৌদিকে ওষুধের দোকান থেকেই তো ওষুধ কিনে দিলে হবে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কি দরকার? সামান্য একটু পেটে ব্যথার জন্য আবার কি ডাক্তার দরকার? এটা কি কথা হলো সুনয়না? তুই ওই ডাক্তারের কাছে যাস না বলে কি আমরাও যাব না? আরে খুব ভালো ডাক্তার উনি, এত বছর ধরে আমাদের গ্রামের রুগীদের তো উনিই দেখাশোনা করছেন। চল বৌমা, আমি তোকে নিয়ে যাচ্ছি, ওর কথা শোনার দরকার নেই। বর্ষা ওই সময় কিছু বলল না, কিন্তু সুনয়নার কথায় ওর একটু খটকা লাগলো। তখন সুনয়নার কথায় সে তেমন গুরুত্ব দেয়নি, তার মনে হলো সুনয়না এমনিই বলছে। এরপর বর্ষা তার শাশুড়ির সাথে ডাক্তারবাবুর ক্লিনিকে গেল। ক্লিনিকের বাইরে মেয়েদের লম্বা লাইন ছিল। বর্ষার নাম্বার একদম শেষে ছিল, তাই সে লাইনে একদম শেষেই দাঁড়িয়েছিল। কিছু সময় পরেই বর্ষার নাম্বার এসে যায়। বর্ষা তার শাশুড়িকে নিয়ে ডাক্তারবাবু ক্লিনিকে ঢুকবে, তখনই গেটের দারোয়ান তাদের বলল, মাসিমা, আপনি পেশেন্টের সাথে যেতে পারবেন না, ডাক্তারবাবু রাগ করবেন। মা, তুমি বাইরেই দাঁড়াও, আমি দেখিয়ে আসছি। ঠিক আছে বৌমা, আমি বাইরেই দাঁড়াচ্ছি, তুই কিন্তু সবকিছু ঠিকমতো বলিস। বর্ষা ভেতরে গেল, গিয়ে দেখলো একটা চেয়ারে ৪০-৪২ বছর বয়সের একজন ডাক্তার বসে আছেন, আর ওনার মুখে ছিল অনেক দিনের পুরনো ক্ষতের দাগ। ইনি হলেন ডাক্তার বিনোদ। হ্যাঁ বর্ষা, বলো কি সমস্যা? ডাক্তারবাবু, আজ সকাল থেকে পেটে খুব ব্যথা এবং এই ব্যথা মাঝে মধ্যেই উঠছে। ফুল বডি চেক আপ করতে হবে, আপনি ভেতরে শুয়ে পড়ুন। পেটে ব্যথার জন্য পুরো বডি চেক আপ ডাক্তারবাবু? হ্যাঁ, ফুল বডি চেক আপ, কারণ তা না হলে আমি বুঝতে পারবো না যে পেটে ব্যথাটা কেন হচ্ছে, আর আমি সঠিক ওষুধটাও দিতে পারবো না। বর্ষা ভাবলো ডাক্তারবাবুরা তো এভাবেই চেক আপ করে, সেজন্য সে ভেতরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ডাক্তারবাবু বিনোদ ভেতরে এসে দরজা বন্ধ করে দিলেন। বর্ষার এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো, কারণ সে দেখেছে যখনই ডাক্তারবাবু কোনো পেশেন্টকে শুইয়ে চেক আপ করে তখনই তার পাশে তার বাড়ির লোক থাকে, কিন্তু এখানে বর্ষাকে একলাই ভেতরে আসতে বলা হয়। বর্ষা দেবী, আপনি আপনার পেট থেকে কাপড়টা একটু সরিয়ে দিন, আমি আপনার পেটে টিপতে থাকবো, আর আপনি বলবেন যে আপনার ব্যথাটা কোথায় হচ্ছে। এখানে হচ্ছে ব্যথা? না, এখানে না, সাইডে। ঠিক আছে, আমি আপনার গোটা পেটেই টিপছি, আপনি বলবেন যে ব্যথাটা কোথায় হচ্ছে। বর্ষার একটু ভয় ভয় লাগলো। ডাক্তার বিনোদ বর্ষার গায়ে আপত্তিজনকভাবে হাত দিতে লাগলো। তখনই বর্ষা ডাক্তারের হাত সরিয়ে তাকে জোরে কষিয়ে এক চড় মারল। বদমাশ, নীচ লোক, তুই ডাক্তারের নামে কলঙ্ক। আমি এখনই গিয়ে তোর এই কুকীর্তির কথা সবাইকে বলছি। আর তোর মুখের এই ক্ষতের চিহ্নগুলো হয়তো ওইসব মহিলার, যাদের সাথে তুই এসব কুকীর্তি করার চেষ্টা করেছিস। আচ্ছা,
কি বলবি তুই? শোন, এই গ্রামের সব মহিলাদের ভিডিও আমার কাছে আছে, আর আমি চাইলেই এই গ্রামের প্রত্যেক মহিলার সম্মান নিলাম করে দিতে পারি। তোর ভাগ্য ভালো, তুই বেঁচে গেলি। আমি তো এক্ষুনি তোকে একটা নেশার ইঞ্জেকশন দিতাম আর তোর ভিডিও বানাতাম, কিন্তু তুই সময়ের আগেই সবটা বুঝে গেলি আর আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিলি। তোকে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, নইলে কিন্তু আমি গ্রামের সমস্ত মহিলাদের ভিডিও ভাইরাল করে দেবো। গ্রামের মেয়েদের সম্মানের ব্যাপার ছিল বলে বর্ষা তখন চুপ করেছিল। বাড়িতে এসে বর্ষা সমস্ত কথা ফোনে তার হাজবেন্ড নকুলকে বলে, আর সুনয়নাও ওই ডাক্তারের শিকার হয়েছিল। কিন্তু ও এটা ভেবে ভয় পেয়ে গিয়েছিল যে বাড়িতে কিছু জানালে ডাক্তারবাবু ওর ফটো আর ভিডিও যদি ইন্টারনেটে ভাইরাল করে দেয়। এইসব শুনে নকুল তাড়াতাড়ি গ্রামে ফিরে এলো। এবার পালা ছিল ডাক্তারবাবুকে প্রমাণসহ ধরা। বর্ষার এটাই ভয় ছিল যে ওদের প্ল্যানটা যদি ডাক্তারবাবু বুঝতে পারে তাহলে তার ফোন থেকে সমস্ত প্রমাণ মুছে দেবে। তাই বর্ষা নকুলকে সমস্ত প্ল্যান বুঝিয়ে দেয় এবং তারপর তারা ক্লিনিকে যায়। আরে এ কি, মাছ যে নিজে থেকেই জালে এসে ধরা দিল, কি ব্যাপার? হ্যাঁ, সেরকমই ভেবে নিন না। আমার রোগের ওষুধ তোমার কাছেই আছে, এখন দেবে নাকি পরে আসবো? আরে না না, পরে কেন আসবে, চলো ভেতরে, এক্ষুনি আমি তোমায় ওষুধ দিয়ে দিচ্ছি। বর্ষা তো এটাই চেয়েছিল ডাক্তারবাবু ওর কথায় ফেসে যাক আর ও ডাক্তারবাবু ফোনটা চুরি করে নিক। বিনোদ, তোমার এই কোট থেকে ওষুধের গন্ধ আসছে, তুমি আগে হাত মুখ ধুয়ে কোটটা চেঞ্জ করে এসো, তাহলেই তো কাছে আসার মজা আসবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে মুখটা ধুয়ে আসছি। বিনোদের এটা খেয়ালই ছিল না, সে কোট খুলে রেখে ওয়াশরুম যায় মুখ হাত পা ধুতে, কিন্তু ওর ফোনটা কোটেই ছিল। বর্ষা তাড়াতাড়ি বিনোদের কোট থেকে ফোনটা নিয়ে ক্লিনিকের বাইরে চলে আসে। বাইরে নকুল দাঁড়িয়েছিল। দুজন মিলে পুলিশ স্টেশনে যায় আর পুলিশকে সবকিছু খুলে বলে। পুলিশ ডাক্তারবাবু বিনোদকে গ্রেপ্তার করে নেয় আর তাকে জিজ্ঞাসাবাদ করে। গ্রামবাসীরা যখন জানতে পারে যে ডাক্তারবাবু তাদের গ্রামের সহজ সরল মেয়ে আর মহিলাদের সাথে এরকম খারাপ ব্যবহার করে আর তাদের হুমকি দেয়, সেটা জেনে ওদের খুব খারাপ লাগে। আজকে যদি বৌদি না থাকতো তাহলে বিনোদের মতো বদমাশ ডাক্তারকে কখনো পুলিশ ধরতে পারতো না। বৌদি আমাদের সকলকে বাঁচিয়েছে মা। এসব জানতে পেরে আমার সত্যি খুব খারাপ লাগছে বৌমা। তুমি আজকে বাড়ির সম্মানের সাথে সাথে গ্রামের মহিলাদের সম্মানও রক্ষা করলে বৌমা। বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকো। বদমাস ডাক্তার আমাদের মা বোনদের সাথে এমন ব্যবহার করে, পুলিশের দুঘা পড়লেই না বুঝবে। আর তার সাথে ওই বদমাসের কঠোর সাজাও হওয়া দরকার। বদমাস কোথাকার। বাবা, ওই ডাক্তারের জেল হয়েছে আর তার সাথে কঠোর সাজাও। ভগবানকে অশেষ ধন্যবাদ যে সব ঠিক হয়ে গেছে। সবাই বর্ষার খুব প্রশংসা করে আর সুনয়নার বিয়ে হয়ে গেলে বর্ষা নকুলের সাথে শহরে ফিরে আসে। বিমলা খুবই লোভী ছিলেন। পয়সার লোভের জন্য বিমলা তার ছেলের বিয়ে বড়লোকের মডার্ন মেয়ে শীতলের সাথে দেয়। শীতল তার মা বাবার একমাত্র সন্তান ছিল এবং সে খুব আদরেই বড় হয়েছিল। এক বিয়ে বাড়িতে শীতল অঙ্কুশকে দেখে আর তারপর থেকে তাকে বিয়ে করবে বলে জেদ ধরে। অনেক পণ পাওয়ার লোভে বিমলা ঝট করেই এই বিয়েতে রাজি হয়ে যায়। মডার্ন শীতল বিয়ে করে বাড়িতে চলে আসে। মডার্ন শীতলকে পুত্রবধূ করে এনে বিমলা দেবী খুবই খুশি ছিলেন। বিয়ের পরের দিনই অঙ্কুশকে আর্জেন্ট কাজের জন্য অফিস যেতে হয়। অঙ্কুশ, তুই অফিস যাচ্ছিস? আর বৌমা কোথায়, উঠেছে কি না? মা, ও ঘুমাচ্ছে। এই বলে অঙ্কুশ চলে গেলে শীতল তার রুম থেকে ডাকতে শুরু করল, শাশুড়ি মা, শাশুড়ি মা। আওয়াজ শুনে বিমলা ঘরের ভিতরে যায়। কি হয়েছে বৌমা? শাশুড়ি মা, আমার জন্য কফি নিয়ে আসুন না। হ্যাঁ, তুমি আমার বৌমা না আমি তোমার বৌমা? আর এমনিতেও আমি কফি বানাতে পারি না। ঠিক আছে, তাহলে চাই বানিয়ে নিয়ে আসুন, আর তা না হলে আমি আমার বাবাকে ফোন করে দেব। এরপর বিমলা ওর জন্য চা বানিয়ে নিয়ে আসে। এই নাও বৌমা চা। আর আমি বলছিলাম কি, আজ তো প্রথম দিন, তাই তোমাকেই রান্না করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি চা খেয়ে ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর শীতল শর্ট ড্রেস পরে রান্নাঘরে এসে পাস্তা বানাতে থাকে। কিছুক্ষণ পরে সে পাস্তা নিয়ে সবাইকে পরিবেশন করতে গেলে ওর শর্ট ড্রেস দেখে বিমলা দেবী অবাক হয়ে যায়। হে রাম, এই মেয়ে তো আমাদের মান সম্মান ডুবিয়ে রাখবে। বৌমা, তুমি এই কি কাপড় পরেছ? উফ মা, আপনি চিল করুন তো আর পাস্তা এনজয় করুন। ছি,
এটা কি দেখতে কিরকম হলুদ হলুদ লাগছে? এটা দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। আর এমনিতেও রান্নার প্রথম দিন পায়েস বানাতে হয় নাকি পাস্তা? যা বানিয়েছি চুপচাপ করে তাই খেয়ে নাও। আর আমার এই পাস্তার সাথে একটা সেলফিও তুলতে হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব তো। এরপর বিমলা একগাল খেয়ে বলল, ভগবান, বৌমা তুমি এই কত লঙ্কা ঢেলেছ এই খাবারে? হে ভগবান, মনে হচ্ছে বৌমা আমাকে পায়েস করিয়েই ছাড়বে। মা, আরো মডার্ন বউ নিয়ে আসো আর আরো ভোগো। আরে চুপ কর তুই, বড় লোকেদের ঘরে এইসবই বানানো হয়। শুধু বৌমা ভুলে গিয়ে লঙ্কাটাই বেশি দিয়ে দিয়েছে। বৌমা তুমি বসো, আমি সবার জন্য চা বানিয়ে আনছি। না মা, আপনি বসুন, আমি নিয়ে আসছি। শীতল রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করে দেয়। মা, বাবা, এই নাও তোমাদের চা, আর প্রিয়া তুমিও নাও। আরে বাহ, আজ প্রথমবার বৌমার হাতে চা খাবো। কিন্তু ওই চা মুখে দিতেই হরিলাল মুখ বাঁকিয়ে নেয়। ছ্যা ছ্যা ছ্যা, এটা কি? ছি, এটা কি? এমন কি বা আছে চায়ে, একটু খেয়ে দেখি। ছি 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 বৌমা, এখানে তো চিনির জায়গা তুই নুন দিয়ে দিয়েছিস। কিন্তু আমি তো সাদা কৌটো থেকেই দিলাম। আরে বৌমা, সাদা কোটোতে তো নুন রাখা ছিল, একটু তো দেখে নিতে হয়। আচ্ছা শোনো, সন্ধেবেলা পাড়ার সব মহিলারা তোমাকে দেখতে আসবেন, তাই তুমি একটু তৈরি হয়ে নাও বাপু। সন্ধেবেলা যখন পাড়ার মহিলারা শীতলকে দেখতে এলো, তখন শীতল ডিপনেক শাড়ি পরে ঘোমটা ছাড়াই সবার সামনে বাইরে এলো। ওকে দেখে সবাই নিজেদের মধ্যে বলতে লাগলো, দেখো তো আজকালকার সব মেয়েদের ঘোমটা ছাড়াই বাইরে চলে এসছে। আর এক হলো আমার বৌমা, যে 10 বছর বিয়ে হয়েছে তাও ঘোমটা এক ফোঁটাও নড়ে না। এই শুনে বিমলা চট করে তার বৌমার কাছে গিয়ে শাড়ির আঁচলটা ওর মাথায় দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই কোণে দেখতে চলে আসে, কিন্তু শীতলের খুব গরম লাগছিল বলে সে মাথার ঘোমটা নাবিয়ে ফেলে। শাড়ির নিচে ও শর্টস পরেছিল, যা দেখে সব মহিলাদের চোখ ছানা বড়া হয়ে যায়। উফ, কি কমফোর্টেবল ফিল হচ্ছে। জানি না আপনারা কিভাবে এসব শাড়ি-টাড়ি পরেন। আর বলছিলাম কি, আমার মুখ দেখা কমপ্লিট তো, আপনারা সব মানে মানে কেটে পড়ুন, আমি এবার রেস্ট নেব। এরপর সব মহিলারা নানা কথা বলতে বলতে ওখান থেকে চলে গেল। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন বিমলা শীতলকে বলল, বৌমা, কালকে দিল্লি থেকে তোমার পিসি শাশুড়ি আসছে। উনি তো বিয়েতে আসতে পারেননি, তাই উপহার দিতে আর তোমাকে দেখতে আসছেন। আর তাই যতদিন উনি এখানে থাকবেন দয়া করে মাথায় ঘোমটাটা দিয়ে রেখো। ঠিক আছে মা, যতদিন উনি থাকবেন আমি মাথায় ঘোমটা দিয়েই রাখব। 2 দিন পর পিসি শাশুড়ি ওদের বাড়িতে আসে। বিমলা, তোমার বৌমা কোথায়? শুনেছি নাকি ও অনেক বড় ঘরের আর খুব সুন্দরী। হ্যাঁ হ্যাঁ দিদি, বৌমা আমাদের খুবই সুন্দরী আর সংস্কারী, তুমি দেখলে আর চোখ ফেরাতে পারবে না। শীতল বৌমা, পিসিমার জন্য জল নিয়ে এসো তো। কিছুক্ষণ পরে শীতল ঘোমটা দিয়ে বাইরে এলে ওকে দেখে পিসিমার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ শীতল মাথায় ঘোমটা দিলেও পরনে ওর শর্ট ড্রেসই ছিল। এই দেখে পিসি রেগে বলে উঠল, আরে এই কি, উপরে ঘুমটা আর নিচে কাপড় পরতে ভুলে গেছে নাকি? বিমলা, তুমি যে বলছিলে তোমার বৌমা নাকি খুবই সংস্কারী, এ কি ধরনের সংস্কার? ওর কাপড়ের থেকে তো আমার রুমালটা বেশি বড়। শীতল বৌমা, এটা কি? মা, আপনি বলেছেন ঘোমটা দিতে, কিন্তু নিচে কি কাপড় পরতে হবে তা তো বলেননি, তাই এখন কথা শোনাবেন না। এই শুনে বিমলা তার মাথা ধরে বসে যায়। আমারই মাথা খারাপ হয়ে গেছিল যে পয়সার জন্য এই মডার্ন বৌমাকে ঘরে নিয়ে এসেছি। ভেবেছিলাম বৌমাকে শুধরে নেব, কিন্তু এই বৌমা তো আমার মান সম্মান ডুবিয়ে দিল। শাশুড়ির কথা শুনে শীতল তার ভুল বুঝতে পারে আর মডার্ন ড্রেস ছেড়ে শাড়ি আর চুড়িদার পরা ধরে, আর তার সাথে সাথে ঘরের সব রকমের কাজকর্ম ও শিখে নেয়। আর এইভাবেই ওরা খুশি খুশি দিন কাটাতে থাকে। Thanks for watching.